বলছেন, কিন্তু সবচেয়ে বড় ট্যাক্স হচ্ছে ইনফ্লেশন। তো আমরা মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। আবু আহমেদ ভাই বলছেন যে এটা কাজ হবে কি না হবে, কিন্তু আমরা কিন্তু আশাবাদী যে এই যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে আমরা মনে করি যে এটা সঠিক পথে এগোচ্ছে, এবং আমরা আশা করি যে এই জুলাই মাস নাগাদ, জুলাই আগস্ট মাস নাগাদ এটাতে একটা সিগনিফিক্যান্ট ড্রপ আমরা দেখতে পাবো। তো এটা এই সামষ্টিক অর্থনীতির পুনর্বাসন ছাড়া দ্বিতীয় যে লক্ষ্য আমাদের ছিল সেটা হচ্ছে যে আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানে শহীদদের পুনর্বাসন, পরিবারদের পুনর্বাসন এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা, এটা আমাদের একটা অগ্রাধিকার ছিল। এই অগ্রাধিকারগুলোকে সামনে নিয়ে আমরা এবারে আমি কিছু আমার অন্দরমহলের কিছু খবর আপনাদেরকে দিতে চাই। এই যে ধরেন 9 মাস হলো এই যে অন্তর্বর্তীকালীন সরকারে আছি, একটা জিনিসের ব্যাপারে আমি একটা জাতীয় ঐক্যমত্য দেখতে পেয়েছি, সেটা হচ্ছে দুর্নীতির বিষয়ে জাতীয় ঐক্যমত্য। সবাই দুর্নীতি করতে চান, কেউ কিন্তু বাদ নেই। রাজনীতিবিদ, আমলা, অধ্যাপক, কেউ বাদ নেই। আপনাকে একটা উদাহরণ দিই। আপনারা দেখবেন যে প্রথম আলোতে একটা সংবাদ এসছে যে আমি যেগুলো দেখি তার মধ্যে একটা হচ্ছে ব্রিজেস ডিভিশন, সেতু বিভাগের ওনারা করছেন কি, ওনারা ওই যে যারা ক্ষতিগ্রস্ত তাদের পুনর্বাসনের জন্য কতগুলো বিল্ডিং করছেন। তো বিল্ডিং করতে যে ওনারা আবিষ্কার করলেন যে কিছু জায়গা বেঁচে গেছে। তো এখন কি করতে হবে? তো এটা সব সরকারি কর্মকর্তাদেরকে দিতে হবে। অথচ সেতু বিভাগের বিল্ডিং বানানো কিংবা আবাসনের ব্যবহারের জন্য একটা আলাদা মন্ত্রণালয়ই আছে, কি বলে যেটাকে আমরা পূর্ত মন্ত্রণালয় বলে থাকি। এখানে সবাই মানে যেসব ব্যাপারে অকল্পনীয় ছিল, যে ক্যাবিনেট সচিবরা পর্যন্ত এই অন্যায় উপঢৌকন তারা গ্রহণ করেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই অন্যায় উপঢৌকন গ্রহণ করেছেন। এবং এই যে আমরা যে অফিসে আসি, আমার সঙ্গে তো এখন রাজনীতিবিদরাও দেখা করেন, কিন্তু কেউই কিন্তু চান না যে দুর্নীতির অবসান হোক। সবাই চান যে দুর্নীতি চলুক, তবে দুর্নীতিটা এবার আমাকে করার সুযোগ দিতে হবে। সবাই বলে দেখেন ফ্যাসিস্ট আমলে তো জানেনই তো ব্যবসা করতে পারি নাই, এখন একটু খেয়াল রাখবেন। তো আমরা সে পথে যাচ্ছি না। আমরা চেষ্টা করতেছি যে অর্থনীতিতে প্রতিযোগিতা সৃষ্টি করা। আমরা যেই ব্যবসা করে পারবেন, প্রতিযোগিতা হবে যেখানে। আমরা সব কিছু উন্মুক্ত করে দিয়েছি। আগে দেখতেন যে বিদ্যুৎ খাতে আলোচনার মাধ্যমে কাকে বিদ্যুৎ প্রকল্প দেওয়া হবে ঠিক করা হতো, আমরা ওই আইনটাই বাতিল করে দিয়েছি। এখন থেকে কোনো আলোচনার মাধ্যমে কাউকে হবে না, আলোচনার মাধ্যমে কাউকে কোনো প্রকল্প দেওয়া, ওপেন কম্পিটিটিভ টেন্ডারের মাধ্যমে আসতে হবে। এটা কিন্তু সবারই অপছন্দ। সবাই, আমি কিন্তু নাম বলতে চাই না, সবাই কিন্তু এটা দারুণ অপছন্দ করেন। কিন্তু এটা লাভটা আপনাদেরকে বলি। আমরা জ্বালানি তেল কিনি, এখনও কিনি। তো জ্বালানি তেল কেনার সময় দেখা গেল ওখানে আমি দেখলাম যে একটা শর্ত আছে যে যিনি জ্বালানি সরবরাহ করবেন তাকে রিফাইনারির মালিকানা থাকতে হবে। তো আমি দেখলাম যে একটা লোক জ্বালানি, এটা সাব প্রোডাকশন একটা জিনিস, রিফাইনিং একটা জিনিস, তারপরে সাপ্লাই একটা জিনিস, এটার সঙ্গে এটার সম্পর্কটা কি? তা আমি দেন এটা তুলে দেন। এটা তুলে দেওয়া হলো, এবং এই শুধুমাত্র এইটা তুলে দেওয়ার ফলে আগে 4 জন প্রতিযোগী বিড করতেন, এখন 12 জন প্রতিযোগী বিড করেন। এবং ওই যে জানেন আপনার জ্বালানি তেলের একটা ইন্ডেক্সের সঙ্গে মূল্য থাকে, কিন্তু একটা প্রিমিয়াম থাকে, সেই প্রিমিয়ামটা 35% লোয়ার, এবং এইটা অ্যানুয়ালাইজ বেসিসে 1500 কোটি টাকা কম। তো প্রতিযোগিতার সুফল হচ্ছে জনগণ পায়, কিন্তু সবাই কিন্তু প্রতিযোগিতার বিরুদ্ধে। আমাদের অর্থনীতির যে মূল সমস্যা দুটি, একটি হচ্ছে দুর্নীতি, আরেকটি হচ্ছে অপচয়। দুর্নীতি যে কোথায় গেছে মানে কল্পনা করা যায় না। একটা রাস্তা ঠিক আছে, সে রাস্তাটাকে আবার 600-700 কোটি টাকা দিয়ে রিপেয়ার করা হয়, প্রস্তাব আসে। আমি যখন লোক পাঠাই বলছে না এই রাস্তা তো ঠিকই আছে, বলছে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমি যখন লোক পাঠাই বলেছে স্যার কোনো ক্ষতিগ্রস্ত কিছু হয় নাই স্যার, ও এক খামাখা। অপচয়ের মানে কি আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না।
এই যে একটা পদ্মা রেল লিঙ্ক আছে, তো ওখানে ওই প্রকল্পটা 40,000 কোটি টাকায় বাস্তবায়িত হয়েছে। আমি মনে হয় দিন 15 পাইছিলাম, দিন 15 দিয়ে আমি 2800 কোটি টাকা কেটে দিয়েছি। কি কাটছি? প্রয়োজনীয় কিছু কাটে নাই। ভাঙ্গাতে একটা রেল স্টেশন হবে, সেটা সেন্ট্রালি এয়ার কন্ডিশন হতে হবে। তারপর হচ্ছে এখানে ডরমেটরি, সেখানে ডরমেটরি, এটা সেটা, এইগুলো শুধুমাত্র কাটো 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 কেটেই আমি 15 দিনে 2800 কোটি টাকা কাটতে পারছি। আমি যদি এই প্রজেক্টটা 3 মাস কিংবা 6 মাসের জন্য যদি পেতাম, তাহলে আমি মনে হয় এটার অন্তত কি বলে এই খরচটাকে 2/3 নেমে আনতে পারতাম। অপচয় এবং যেটা ওই যে যেটা বললেন যে অপচয়ের মানে কোনো নাই, সীমা পরিসীমা নাই। রূপসাতে একটা 8,000 কোটি টাকা একটা অপচয় ছাড়া আরেকটা জিনিস হচ্ছে ইনকম্পিটেন্স। রূপসাতে একটা 8,000 কোটি টাকা খরচ করে একটা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা আছে গ্যাস ভিত্তিক, কিন্তু ওখানে গ্যাস নেই। এই যে দুর্নীতি, অপচয় এবং ইনকম্পিটেন্স, এই তিনটা আমাদেরকে গ্রাস করছে। আজকে যে আমাদের যে আজকের দুরবস্থা, এটার কারণ হচ্ছে এটা। যাই হোক, আমি যে এখন খাওয়ার সময় হয়ে গেছে, আমি দীর্ঘায়িত করতে চাই না। তো এখন আমরা কী করতে চাচ্ছি? তাহলে আমরা কী করতে চাচ্ছি? আমরা যেটা করতে চাচ্ছি, একটা প্রথম হচ্ছে যে একটা ব্যক্তিগত দৃষ্টান্ত স্থাপন করতে চাচ্ছি। ব্যক্তিগত দৃষ্টান্তটা হচ্ছে এটা, আমি যাতে যেদিন সরকার ছেড়ে চলে যাব, সেদিন যাতে আমি বলতে পারি যে আমি সরকারে থাকাকালীন ব্যক্তিগতভাবে কোনো লাভবান হইনি। আমি সরকারে থাকাকালীন আমার আত্মীয় স্বজন কেউ লাভবান হন নাই। আমি কাউকে আমার কোনো আত্মীয় স্বজনকে চাকরি দিই নাই, আমার কোনো আত্মীয় স্বজনকে ব্যবসা দিই নাই। এটা হচ্ছে একটা দৃষ্টান্ত আমরা স্থাপন করতে চাই। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা কতগুলো টেমপ্লেট ক্রিয়েট করতে চাই। এই যে বাজেট বক্তৃতা, এটাও কিন্তু একটা টেমপ্লেট বলে আমি মনে করি। কেন টেমপ্লেট? আগের বক্তৃতাগুলো দেখবেন 200 পৃষ্ঠার বাজেট বক্তৃতা। তো আপনাদের জানেন যে সে কহে বিস্তর, মিশা যে কহে বিস্তর। তো এইবারের বাজেট বক্তৃতাতে অন্য কোনো ক্রেডিটটা আপনি আমার শিক্ষক ডক্টর সালেউদ্দিন আহমেদকে না দেন, অন্তত এটাকে 75 পৃষ্ঠায় নেমে আনার কৃতিত্বটা তাকে দিতে হবে। দ্বিতীয় যে কৃতিত্বটা তাকে দিতে হবে, এই যে 200 পৃষ্ঠার মধ্যে কি থাকতো, অন্তত 10 পাতা থাকতো পিতার বন্দনা, 10 পাতা থাকতো নেতার বন্দনা। ওখানে প্রফেসর ইউনূস শব্দটি পর্যন্ত নাই, চিফ অ্যাডভাইজার এই শব্দটি পর্যন্ত এই বাজেটে নাই। এটাও একটা টেমপ্লেট বলে আমরা মনে করি। আর কি কি টেমপ্লেট আমরা তৈরি করার চেষ্টা করেছি? রমজানের সময় আপনারা জানেন যে খুবই কঠিন সময়, ওখানে তারাবি পড়েন, তবে ওই সময়টা আমাদের শেষের সময়। তা আমরা নির্বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করেছি। আমরা বলে যে আমরা সুতরাং কেউ দেখতে পাবে যে এটাও করা সম্ভব। আবু আহমদ ভাই আমাকে একটু আগে বলতেছিলেন যে এখন তো লোডশেডিং হয় না। আমি যে না, লোডশেডিং তো ভালো। বলতে কেন ভালো? লোডশেডিং হলে তো বেশি বেশি প্রকল্প নেওয়া যায়, বেশি বেশি লুণ্ঠন করা যায়। তো ওই জন্য আমরা টেমপ্লেট এস্টাবলিশ করেছি যে রোজার মাসেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়। আমাকে প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে দায়িত্ব দেন, তা আমরা ওখানে যাই। তো আমরা জলাবদ্ধতাকে সম্পূর্ণভাবে চলে গেছে সেটা বলবো না, কিন্তু 14,000 কোটি টাকা দিয়ে যে কাজটা হয়নি, আমরা মাত্র 19 কোটি টাকা দিয়ে সেটা করেছি। তারপরে এই যে ঢাকা মেট্রো চালু হচ্ছিল না, বলছিল এটা 1 বছর লাগবে, 300 কোটি টাকা লাগবে। তো সেটা আমরা মাত্র 20 কোটি টাকায়, এবং ওই যে তো এই জন্যই আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে কতগুলো টেমপ্লেট কি, শুধু আমার মন্ত্রণালয় বলে না। এই যে হজের কথা ধরে, প্রত্যেকবার হজের সময় একটা কান্নাকাটি হয়, এবার কোনো কান্নাকাটি শুনছেন না। তো এই জন্যই আমরা চেষ্টা করতেছি এই টেমপ্লেটগুলো এই
তো উপদেষ্টা পরিষদে সবাই বলে যে এরা কি করে, এরা অপদার্থ সব, কিন্তু আমরা প্রত্যেকের নিজস্ব জায়গা থেকে কতগুলো টেমপ্লেট ক্রিয়েট করতেছি, এবং এই টেমপ্লেটগুলো যদি তারা অনুসরণ করেন তাহলে তারাই হবে। এটা ছাড়াও আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে আমি অন্তত আমার নিজের দায়িত্বভুক্ত মন্ত্রণালয়ের কথা বলতে পারি, সেটা হচ্ছে যে এই যে সড়ক রাস্তা, এখন রাষ্ট্রপতির ইচ্ছা হয়েছে তো ওনার ওখানে হাওড়ের মধ্যে যে উনি রাস্তা করবেন, তো রাস্তা হয়ে গেছে। এখন সিলেটে বন্যা হচ্ছে, এর ফলে মাছের ধ্বংস হয়ে গেছে, এবং ইভেন কৃষি পর্যন্ত এফেক্টেড হয়ে গেছে। তো ওই জন্য আমরা এখন আর সেই রাস্তায় যাব না, আমরা একটা ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল একটা প্ল্যান ডেভেলপ করতেছি, যে প্ল্যানের মধ্যে আমরা সড়ক ওখানে বসাচ্ছি, তার উপরে রেলপথ বসাচ্ছি, তার উপরে ইনল্যান্ড ওয়াটার বসাচ্ছি, তারপরে তো এইটা করে আমরা একটা করতেছি, আমরা ট্রান্সপোর্টেশন হাবগুলোকে আইডেন্টিফাই করতেছি, ট্রান্সপোর্টেশন স্পোকসগুলোকে আইডেন্টিফাই করতেছি, এবং সেটার ভিত্তিতে আমরা চাচ্ছি যে কোথায় রাস্তা হবে, কোথায় আমরা রাস্তা করব। আর রাস্তা তো ভোট পায়, বিনা প্রয়োজনে রাস্তা হয়েছে, যেখানে রাস্তার দরকার নেই সেখানে রাস্তা হয়েছে। তো এই জন্য আমরা এইসব শৃঙ্খলাগুলো ফিরিয়ে আনতে চাই। আমরা এই ধরনের একটা পরিকল্পনা করব, যেটা থেকে বোঝা যাবে কোথায় আমাদের অ্যাকচুয়ালি ন্যাচারাল হাইওয়েজগুলো হচ্ছে আমাদের নদীপথ, সেই নদীপথগুলোকে আমরা ধ্বংস করে দিয়েছি এবং সেগুলোর কোনো রকম ব্যবহার হয় না। তো ওই জন্য আমরা যে পরিকল্পনা, আর এটা কোনো আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক করতেছে না, এটা আমরা নিজেরাই করতেছি, আমাদের নিজেদের ইঞ্জিনিয়ার। তো এটা করার ফলে যেটা হবে যে আমরা বলতে পারবো যে কোথায় অভ্যন্তরীণ জলপথ, নদীপথ কোথায় আমরা ব্যবহার করব, কোথায় আমরা রেলপথকে গুরুত্ব দেব, কোথায় আমরা সড়ক পথকে গুরুত্ব দেব, কোথায় অন্যান্য ট্রান্সপোর্টেশন করব। বিদ্যুৎ খাতেও আমরা একই কাজ করতেছি, একটা ইন্টিগ্রেটেড পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টর মাস্টার প্ল্যান করতেছি। এখন হয়েছে কি যে আপনি জ্বালানির ব্যবহার না করে, জ্বালানির নিশ্চিত না করে আপনি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে ফেলছেন। তো এইটা যাতে না হয় ওই জন্য আমরা প্রাথমিক ম্যাপের মধ্যে প্রাথমিক জ্বালানি কোথায়, তারপরে হচ্ছে যে এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো কোথায়, ট্রান্সমিশন নেটওয়ার্ক কোথায়, সব কিছুই আমরা দিয়ে আমরা একটা পরিকল্পনা করছি। এখন তো ওই জন্য আশা করি যে এখন থেকে আর ওই যে আনব্যালেন্স মানে অপরিকল্পিতভাবে ইচ্ছা মতো, এটা যদি এখন না, তাই না, আপনারা জানেন বিদ্যুৎ বানাতে কি বলে যে অন্য ছাড়াও পানি লাগে, কারণ ওটা থার্মালি ওটাকে ঠান্ডা করতে হয়। তো একজন মন্ত্রী ছিলেন, তো উনি বলছেন যে ওনার ধারণা ছিল যে পাওয়ার প্ল্যান্টটা বাড়ির কাছে হলে তাহলে উনি দ্রুত বিদ্যুৎ পাবেন। তো ওই জন্য উনি মানে পানির যে উৎস তার থেকে 6 কিলোমিটার দূরে যে উনি পাওয়ার প্ল্যান্ট স্থাপন করছেন বাড়ির কাছে। তো অথচ গ্রিডে বিদ্যুৎ যাবে, সেখান থেকে তো কোথায় কার বিদ্যুৎ, কোথাকার উৎপাদিত বিদ্যুৎ কে পাবে, এটা কেউই জানে না। তো ওই জন্য আমরা এই সব শৃঙ্খলাগুলো আনতে চাই। দ্বিতীয় যে সবশেষে যে কথাটা বলতে চাই, বিদ্যুৎ এবং জ্বালানি খাতে সাবসিডির কথাটা বলা হয়েছে। এই বছর ৬৬,০০০ কোটি টাকা সাবসিডি, এভাবে চলতে পারে না। এই সাবসিডিটা কেন দেওয়া হয়েছে? আমরা গড়ে গ্রাহক প্রতি ৮ টাকা ৯৫ পয়সা পাই, মানে পাওয়ার ট্যারিফ অ্যাভারেজ শিল্প বা সব কিছু মিলিয়ে প্রতি 1 কিলোওয়াটের জন্য আমরা ৮ টাকা ৯৫ পয়সা যাই। আমাদের কন্ট্রাক্ট করা হয়েছে ১৩-১৪ টাকা, ৭০-৮০ টাকা। তো এটাই হচ্ছে মানে সাবসিডি দেওয়ার এটার কারণ। তা আমরা এগুলো অ্যাড্রেস করার চেষ্টা করতেছি। আমরা ট্যারিফ নেগোসিয়েশনের মাধ্যমে এবং ওই যে ব্যয় কমায় আমরা। এই জন্য আপনারা দেখবেন যে সরকারের সিদ্ধান্ত থাকা সত্ত্বেও যে প্রতি 2 মাস অন্তর বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো হবে, আমরা কিন্তু একবারও এই গত 10 মাসে একবারও কিন্তু আমরা বিদ্যুৎ কিংবা জ্বালানির দাম বাড়াইনি। আর জ্বালানির ক্ষেত্রে যে সাবসিডি, সেটার কারণ হলো যে আমরা এখন আমাদের যে ডোমেস্টিক উৎস থেকে যে জ্বালানি সেটা ক্রমশ কমে আসছে, প্রতি বছর 200 MMSCFD করে কমতেছে।
তো অন্যদিকে আমরা চেষ্টা করতেছি বাপেক্সকে ইনভলভ করে নতুন গ্যাস পাওয়ার জন্য, কিন্তু সেক্ষেত্রেও এখনও কোনো আমরা আশাবাদী কোনো ফল পাইনি। তো এর ফলে আমাদেরকে বাধ্য হয়ে শিল্প কারখানাকে সচল রাখতে, বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখতে এবং সার উৎপাদন অব্যাহত রাখতে আমরা এলএনজি আমদানি করতেছি। এই এলএনজি আমদানির দাম হচ্ছে আমাদের 65 টাকার মতো, কিন্তু আমরা যে ইভেন শিল্পে যে বিদ্যুৎ সবাই বলতে যে সেখানেও আমাদের ট্যারিফ মাত্র 30 টাকা। তারপরে বিদ্যুতের ক্ষেত্রে 12 টাকা, সারের ক্ষেত্রে 16 টাকা। তো আপনাদেরকে এই কথাটা বোঝাতে চাই যে একটা খুব কঠিন একটা পরিস্থিতি থেকে আমি 3 দিন মাত্র উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছি। তো আমাকে রাত 12টা বাজে আমার জ্বালানি সচিব ফোন করে বলে স্যার, আগামীকালের মধ্যে যদি আগামী 3 দিনের মধ্যে 3 কার্যদিবসের মধ্যে যদি আমরা $125 মিলিয়ন দিতে না পারি, তাহলে কাতার এনার্জি তাদের গ্যাস সাপ্লাই, এলএনজি সাপ্লাই বন্ধ করে দেবে। তারপর বিপুল পরিমাণ বকেয়া ছিল $3.2 বিলিয়ন। তা আমরা সেটাকে এখন 800-900 মিলিয়ন ডলারে নিয়ে আসছি। তো আপনারা কিন্তু আমরা যেটা বলতে চাই যে নানান রকম সংকট থাকা সত্ত্বেও, কারণ এইটা কেন বললেন যে আপনার বিদেশিদের টাকা এত তাড়াতাড়ি পরিশোধ করলেন কেন? পরিশোধ করেছি এই কারণে, একটা পেনাল ইন্টারেস্ট রেট হয়, আপনি যদি বিলম্বে পে করেন তাহলে আপনাকে একটা পেনাল ইন্টারেস্ট হয়। সেটার থেকেও যেটা মারাত্মক সেটা হচ্ছে যে ওরা যখন জানে যে আপনি 6 মাস পরে দেবেন, ওরা ওটা প্রাইসের মধ্যে ইনবিল্ড করে, প্রাইসটাকে বাড়িয়ে দেয়। তো এখন আমরা এগুলো পরিশোধ করছি এবং এর ফলে আমাদের লেট পেমেন্ট পেনাল্টি দিতে হচ্ছে না এবং জ্বালানির মূল্য অনেক কমে আসছে। এখন এই যে আবার ইরান যুদ্ধের কারণে, ইসরায়েল যুদ্ধের কারণে আবার জ্বালানির দাম বাড়ছে, কিন্তু আমরা যেখানে আগে 16-17 টাকায় $16-17 এলএনজি আমদানি করতাম, সেটা আমরা এই যে আমাদের যে পেমেন্টের কারণে আমরা এটা $12 নিয়ে আসতে সক্ষম হয়েছিলাম। তো আমি সবশেষে আপনাদেরকে আমাদের এই সরকারের আরেকটা যেটা জিনিস হচ্ছে যে এই যে এইভাবে জ্বালানি আমদানি করে আমাদের চলবে না। তো ওই জন্য আমরা সৌর বিদ্যুতের উপর খুব জোর দিয়েছি এবং আমরা এখন থেকে যে সৌর বিদ্যুৎ ব্যাপারে যে একটা সিদ্ধান্ত হয়েছে যে সব সরকারি বিল্ডিংয়ে তাদের বিদ্যুতের একটা অংশ সৌর বিদ্যুৎ থেকে আসতে হবে। আপনারা জানেন যে সৌর বিদ্যুৎ হলে জ্বালানি গ্যাস কম লাগবে এবং এগুলো হবে নেট মিটারিং সিস্টেম, মানে হচ্ছে যে এগুলোতে কোনো ব্যাটারি থাকবে না। আপনার যদি উৎপাদন বেশি হয়, এখন বিদ্যুতের যে কনসেপ্ট সেটা চেঞ্জ হয়ে গেছে। আগে বলতো যে বিদ্যুতের গ্রাহক বা কনজিউমার, এখন বিদ্যুতের ক্ষেত্রে বলা হয় প্রজিউমার মানে হচ্ছে যে উনি প্রডিউসারও এবং উনি গ্রাহক, কনজিউমার। তো ওই জন্য এই যে সরকারি স্থাপনাগুলোতে যে এইভাবে যে এই যে সৌর বিদ্যুতের এগুলো বসবে, তাদের উৎপাদন যদি বেশি হয় তারা গ্রিডে দিয়ে দেবে, আর যখন তাদের বিদ্যুৎ থাকবে না, নিজস্ব থাকবে না, তখন তারা গ্রিড থেকে এটা নেবে। তো আমরা চাই যে আপনারাও সবাই, শুধু সরকারি প্রতিষ্ঠান না, বেসরকারি খাত, রুফটপ, কারণ আমাদের দেশটাতে জমির স্বল্পতা আছে, সেই জন্য ছাদগুলোকে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমরা 2000 মেগাওয়াট অন্তত সেখান থেকে উৎপাদন করতে পারি এবং আমাদের জ্বালানি খরচ, এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই ধরনের একটা টার্গেট নির্ধারিত হতে পারে। প্রত্যেকটা কোনো একটা প্রতিষ্ঠান বলতে পারে যে না, আমরা সম্পূর্ণভাবে আমরা নবায়নযোগ্য জ্বালানিতে চলে গেছি। তো সবশেষে আমি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা আমাদের যে সীমিত সময়, যে ফেব্রুয়ারি পর্যন্ত কিংবা এরকম সময় পর্যন্ত এই মানুষের উন্নয়নের জন্য যা কিছু করার প্রয়োজন আমরা করব এবং এই বাজেটের মাধ্যমে আমরা সেটা করার চেষ্টা করব। ধন্যবাদ।